গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। গল্প মানুর বিয়ে, রচনা এস অরুন্ধতী। গল্পটি নেওয়া হয়েছে গুরুচণ্ডালী প্রকাশনী থেকে প্রকাশিত ছোট গল্পের সংকলন চাঁপা ফুলের গন্ধে থেকে। প্রকাশকাল 2024, কলকাতা বইমেলা। গল্প মানুর বিয়ে। ভাড়াটেদের দিকের পেছনের চাতালে বসে আছে মানু। বাতাবি লেবুর গাছটা পেরিয়ে বুনো ঝোপটার ওধারে এদিকে সময়টা যেন নয়নজলি ধরে ওদিকের খাদে গড়িয়ে গেছে। ওইদিকে কেবল সময়ই গড়িয়ে গেছে তা নয়, যেন বাতাবি লেবুর কোয়ার আদুরে গোলাপি শ্বাসের রঙের খুবলে যাওয়া একটা জীবনও গড়িয়ে গেছে। ওই জীবনটা মানুর। গড়ানো দৃষ্টির সঙ্গে সঙ্গে সেই জীবনটাকেও এই ভোর সকালে আঁতিপাতি করে খোঁজে মানু। কিন্তু খুঁজলেই কি আর সব খুঁজে পাওয়া যায়? মানু তাই অনেকদিন হলো খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আজ হাতে অবশ্য খোঁজাখুঁজির বেশি সময় নেই। ওকে বেরোতে হবে, সবাইকে বিয়ের খবরটা জানানো দরকার। ভাড়াটেদের ঘরের দরজা বন্ধ, এখনো সব ঘুমোচ্ছে। ভাড়াটেদের চাতাল থেকে উঠে দালানে উঠতেই সকালের ফুরফুরে মেজাজটা খিঁচড়ে যায় ওর। বড় বৌদির ঘরের দরজা এখনো বন্ধ, তার মানে চাপা কিছু হয়নি। মাথায় হঠাৎ রক্ত উঠে যায় মানুর। দুমদাম করে ধাক্কা মারতে থাকে বড় বৌদির ঘরের দরজায়। এসব নৌটঙ্কি মানুর অনেক দেখা আছে। এসব এদের চক্রান্ত। ও বিয়ের কথা বলতে যাবে জেনেই এরা এরকম করে। ধাক্কাধাক্কিতে বড় বৌদি বেরিয়ে এসেছে। বড় বৌদির চোখ লাল। বড় বৌদির লাল চোখ দেখে মাথার মধ্যের গোলাপি আবেশের তন্দ্রাটা কেটে গিয়ে কেমন একটা বিষণ্ণতার ধূসর জাল জড়িয়ে ধরল মানুকে। বড় বৌদি কোনো কথা বলল না। মানুর পাশ দিয়ে কল ঘরে চলে গেল। ওই ছাই ছাই রঙের মন খারাপের ভাবটা চেপে বসলে আর কিচ্ছু ভালো লাগে না মানুর। কেমন কাঁপ দিয়ে জ্বর আসার মতো মনে হয়। ওর নিজের এক চিলতে চিলেকোঠায় ফিরে গিয়ে মানু আবার শুয়ে পড়ল। সেই বিশ্রী রকমের কাঁপ দেওয়া ভাবটা কানের পাশ দিয়ে মাথায় ছড়িয়ে পড়ছে। বড় বৌদির লাল চোখ দুটো ওর মাথার মধ্যে ঘা মারছে যেন। মানু, চা নিয়ে যাও। বড় বৌদি নিচে থেকে ডাক দেয়। ওর চায়ের কাপ সিঁড়িতে রেখে দেবে বড় বৌদি। চা খাওয়ার খুব ইচ্ছে করছে, তবুও বিছানা থেকে উঠল না মানু। শুয়ে শুয়েই নিচে পুকুরের জল দেখতে লাগলো। পুকুরের জলে তিত্তিরে ঢেউ খেলছে। বড় বৌদি আবারও ডাকছে, মানু, চাটা নিয়ে যাও। মানু না গেলে ওর চা সিঁড়িতে পড়ে থেকেই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা চা খেতে মানুর আপত্তি নেই, তবুও ও উঠে পড়ে। ওকে বেরোতে হবে। একেবারে তৈরি হয়ে নিচে নামবে। ব্যাগে টুকিটাকি জিনিস গুছিয়ে নেয়। একটু পাউডার, মাথার ফিতে, লিপস্টিক, এটা সেটা আরও কিছু, আর বিয়ের কার্ডটাও। চা খেয়ে একেবারেই বেরিয়ে পড়বে। আজ একটা লাল কমলার জরিপার বেছে নেয়। ব্লাউজের ধারটা সামান্য ফেড়ে গেছে, তবু চালিয়ে নেবে ভাবে ও। নিচে নেমে চা মুখে দিতেই বড় বৌদি বলল, তরকারিগুলো কেটে ফেলবে মানু, ছোট নাচ তাড়াতাড়ি কাজে বেরোবে। মানু যে তৈরি হয়ে গেছে সেদিকে কেউ দেখবে না। ওর বিয়ে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই তা বোঝে মানু। ওকে বাড়িতে আটকে রাখা ছল এসব।
তবু ঝুড়ির বেগুন পটল আলু নিয়ে কাটতে বসে যায়। আজকাল কথা না শুনলে বড় বৌদি ঠান্ডা চোখে তাকায়। ওই রকম চোখের দৃষ্টিকে খুব ভয় পায় মানু। মানু জানে সবজি কেটে দিলেই বড় বৌদি আবার কিছু একটা কাজ গুছিয়ে দেবে। হয়তো বলবে কাপ ডিশগুলো ধুয়ে নাও বা উঠোনটা ঝাঁট দিয়ে ফেলো। কি কাজ বলবে সে আর মানুর মনে নেই, কিন্তু ওকে সুযোগ মতো চলে যেতে হবে, এটুকু চতুর্বুদ্ধি মানু এই সময় খেলায়। বড় বৌদি একটু আড়ালে যেতেই মানু সিঁড়ির তলার দরজা দিয়ে বাইরে এসে পড়ে। ব্যাগটা আগে থেকেই সিঁড়ির তলায় রেখে দিয়েছিল। আর রাস্তায় নেমেই ছুট ছুট ছুট, এক ছুটে বাস রাস্তার ধারে ছাউনিটায় পৌঁছে গিয়ে থামল মানু। একটু ধাতস্থ হতেই মানু দেখল বাস ছাউনিতে ও একা নয়, আর একটা মেয়েও যেন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মানু মেয়েটার দিকে আড়ে আড়ে চেয়ে দেখে। মানুদি, কেমন আছো? মেয়েটা এগিয়ে এসেছে ওর দিকে। আমি স্বপ্না, বিনার বোন। দিদি তোমার সঙ্গে পড়তো, মনে আছে মানুদি? মেয়েটার পেট ফোলা, বাচ্চা আছে মনে হয়। মানু চিনতে পারে না, তবু পিটপিট করে দেখতে থাকে মেয়েটাকে। পেটে চুল আঁচড়েছে মেয়েটা, লম্বা সিঁদুর পড়েছে, গলার স্বরটা কেমন ভিজে ভিজে। ভালো লাগে মানুর। বিনা বলে কার নাম বলছে মেয়েটা মনে পড়ছে না মানুর, কিন্তু এই মেয়েটাকে ভালো লাগছে। গলার স্বরে কেমন একটা মায়া মেয়েটার। এই সরে দাঁড়া, একেবারে যাত্রার ঘাড়ে গিয়ে পড়ছিস যে। একটা গোপলা লোক চিৎকার করে বলে মেয়েটাকে। লোকটা আচমকা পেছন দিক থেকে এসে গেছে, হয়তো পাশের গুমটি দোকানটায় কিছু কিনতে গেছিল। তবে মানু চমকে ওঠে ওই কর্কশ আওয়াজে নয়। ওর চোখ পড়ে যায় মেয়েটার ফ্যাকাশে সাদা হয়ে যাওয়া মুখটার দিকে। মরা মানুষের মতো সাদা মেয়েটার মুখ। মানু বুঝতে পারে একদিনের ভয় নয়, অনেক দিন ধরে ভয়ে মরে যেতে যেতে এরকম সাদা ফ্যাকাশে মুখ হয় মানুষের। ওই বিনার বোন নাকে যেন। ও চলে ফিরে বেড়াচ্ছে বটে, তবে মেয়েটা মরে গেছে অনেক আগেই। পেটে বাচ্চা নিয়ে বাপের বাড়ি আসতে মানা করেছিল না মা? তা শুনবি কেন তুই? বাপ তোর একারই মরে গেছে একেবারে। পেটের বাচ্চার কিছু ক্ষতি হলে তোর হাড় মাংস আলাদা করবো দেখবি। লোকটা গজরাতে থাকে। মেয়েটা জড়সড় হয়ে দূরে সরে যায়। বাস আসতেই ওরা উঠে পড়ল। মানু ভেবেছিল বাসে উঠবে, কিন্তু আর ভালো লাগে না। বাসটা বিনার পেট ভারী বোনের মতো এসে দু চারটে মানুষ উগড়ে দিল। কন্ডাক্টরটা ওর বরের মতো বেপত্ল বাসটাকে পেটাতে পেটাতে নিয়ে চলে গেল। বাসটা চলে যেতে মানু রাস্তা পেরিয়ে উল্টো দিকে চলে এলো। এদিকটা বসতি ঘন। দাস ডাক্তারের ডাক্তারখানার সামনের সবুজ বেঞ্চে লোকের লাইন পড়ে গেছে। পাশের রেশন দোকানের চাল চিনি কেনার লোকের লাইনের সঙ্গে মিশে গেছে পেশেন্টদের লাইন। পাশের গলিতে ধোপাদের ঘর। ওরা স্ত্রীর মধ্যে গরম কয়লা ঢালছে। ধোপাদের 4টে মেয়ে, একটারও বিয়ে হয়নি। মানু ওদের কপালে সিঁদুর দেখেনি। মানু গলিটায় ঢুকে পড়ে। গলিটায় ঢুকে একটু এগোতেই সোনা কাকিমার বাড়ি। দুটো কুকুর কুণ্ডুলি পাকিয়ে গাড়িগুলোর নিচে শুয়ে আছে। বাড়ির সদর দরজা খোলা দেখে মানু ঢুকে পড়ল। তকতকে উঠোন পেরিয়ে খোলা বারান্দা, সেখানেই সোনা কাকিকে বসে থাকতে দেখল মানু। বসে থাকা ঠিক বলা যায় না, পড়ে আছে বলা যায়। সারা দিন রাত এই খোলা বারান্দার রোদে সোনা কাকি শুয়ে থাকে। মানুকে দেখে সোনা কাকি মুখ তুলে তাকায়। সোনা কাকি বলল, অনেকদিন বাদে এলি মানু, বস। সোনা কাকির থেকে একটু দূরে বসে পড়ল মানু। সোনা কাকি গলা নামিয়ে কথা বলতে থাকে। সবটাই কোমর ভেঙে পড়ে থাকার পর তার ভোগান্তির কথা। বাড়ির ভেতর থেকে একটা বউ এদিক দিয়ে ঘুরে গেল। সোনা কাকি বলল, মানুকে একটু চা দিও ছোট বৌমা, সঙ্গে আমাকেও একটু দিও। বউটাকে চিনতে পারে না মানু।
সোনা কাকির কথায় বউটা খুব একটা পাত্তাও দিল না মনে হয়। চা খেতে তো আর মানু আসেনি। সে ব্যাগ থেকে কার্ডটা বের করে হাতে ধরে রাখে। সোনা কাকি বলতে থাকে, তোর কাকা যখন ছিল মানু, উনুন থেকে চা নামতো না। এখন কোমর ভেঙে পড়ে আছি, কেউ একবার চাও দেয় না। কে জানে তোকে কি দেবে চা। সোনা কাকির ছোট বউকে তো চেনে না মানু, তবে সোনা কাকি যখন বউ হয়ে এসেছিল সে সময়ের কথা মানুর বেশ মনে আছে। সে যেন কত যুগ আগের কথা। তবু গোল সিঁদুরের টিপ পড়া সোনা কাকির ফর্সা মুখটা মানুর স্পষ্ট মনে আছে। খুব সুন্দর গোল করে টিপ পড়তো বলেই কি সোনা কাকির সেই মুখটা এত ভালো করে মনে আছে মানুর? কে জানে। সেই মুখটা ঝালিয়ে নিতেই বুঝি বারবার হাড়গোড় ভাঙা সোনা কাকির কাছে ছুটে আসে মানু। তবে বউটা চা দিয়ে গেল। মানুর চাটা একটা ডাঁটি ভাঙা কাপে দিয়েছে, সঙ্গে একটা পাঁপড়। সোনা কাকিও চা পেয়ে একটু পিঠ তুলে বসেছে। মানুকে বলল, ছেলেটা কি করে মরল রে? কারো সঙ্গে ভাব ভালোবাসা ছিল নাকি? মানু চুপ করে থাকে। সোনা কাকি জানে না সব মৃত্যুর সঙ্গেই ভালোবাসা জড়িয়ে থাকে। মৃত্যুও এক ধরনের গভীর ভালোবাসা। কেউ ভালোবেসে গোপনে মরে যায়, কারো মৃত্যুতে আবার সেই ভালোবাসাটা বেআব্রু হয়ে পড়ে। তবে এত কথা গুছিয়ে মানু বলতে পারবে তা নয়। কথাগুলো সমুদ্রের ধারের বালির ইমারতের মতো গড়ে উঠেই আবার বিস্মৃতির ঢেউ জলে ভেসে যায়। সোনা কাকি কোন ছেলের কথা বলছে, কে মরেছে, সেসব মানু হয়তো জানে, আবার হয়তো তার মনে নেই। মানু বিয়ের কার্ডটা হাতে নিয়ে নাড়তে থাকে। সোনা কাকির হাতে দেবে নাকি ভাবে। তোর কাকা থাকতে এক বেলায় 4-5টা ব্যঞ্জন ছাড়া সব মুখে রুচত না। এখন একটা হরহরে ডাল আর ধ্যারে তরকারি দিয়ে বউরা ভাত দিয়ে যায়, বুঝলি মানু? বেশি বললে হয়তো তাও দেবে না। খাটবে খাবে, এই সংসারের নিয়ম। সোনা কাকি গলা নামিয়ে বলতে থাকে। এসব শুনে সোনা কাকির একটা কথা কত বছরের পুরনো চোরাগলি পেরিয়ে মানুর চোখের সামনে ঝলসে উঠল, নাকি কানে বেজে উঠল। বাবা সোনা কাকার কাছে কিছু ধার করেছিল হয়তো। সোনা কাকার তখন বড় ব্যবসা। সোনা কাকি টসটসে পানের পিক মুখে নিয়ে বলেছিল, তা আমাদের টাকা কড়ির কথা বলছি না, পয়সা তো তোমারও কম খরচ হয়নি ঠাকুরপো। এখন আমার কাছে মানুকে রাখতে পারো, ঘরের মেয়ে মতো খাটবে খাবে। বাবার মুখটা ভেঙে চুরে গেছিল। বাবা বলেছিল, সে দুবেলা দুটো খাবার জন্য ওকে কারোর কাছে হাত পাততে হবে না বৌদি। দাদার টাকা আমি শোধ করে দেব। সেই সব টাকা ধার শোধ কি হয়েছিল জানে না মানু। তবে বাবার ভাঙাচোরা মুখটা মনে পড়তেই মানুর বুকটা কষ্টে টনটন করে উঠল। সোনা কাকির টিপ পড়া মুখটা আবছা হয়ে গিয়ে বাবার মুখটা ভেসে উঠতেই মানু ধাঁ করে উঠে পড়ল। সোনা কাকি ওকে বাধা দেয় না। সরীসৃপের মতো পিঠ টান করে মানুর চলে যাওয়া দেখতে থাকে। একটা ঘোরের মধ্যে মানু সোনা কাকির বাড়ি থেকে বেরিয়ে পড়ল বটে, কিন্তু এরপর কোথায় যাবে ঠিক নেই। সোনা কাকিদের বাড়ির পাশেই ক্লাবের মাঠ। মাঠের চারপাশ ঘিরে কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছগুলো মাথায় মাথায় জড়িয়ে রয়েছে। সকালের নরম সূর্যর আলো লাল হলদে সবজে গাছগুলোর মাথায় পড়ে নকশা তৈরি করছে। এইসব রঙগুলো একসঙ্গে মানুর মাথা গোলমাল করে দেয়। বকেয়া সেলাইয়ের মতো আগে পিছে ঘুরে ঘুরে মনের মধ্যে কি ছবি আঁকে ও নিজেও ঠিক ঠাউর করতে পারে না। লালচে সিঁদুর, হলদে বেনারসি আর মানুষ পোড়া গন্ধ একসঙ্গে মানুর বোধে এসে ধাক্কা দেয়।
সেই ধাক্কা খেয়েই যেন মানু হুড়মুড়িয়ে পাশের নাবাল মতো জমিটায় নেমে গেল। জমিটার ওধারে সমাদ্দারদের আধখানা রুটির মতো উঁচু চাতাল। কে যে কবে চাতালটা লাল সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছিল কে জানে। তবে এখন সেই বাঁধানো চাতালে বাসন মাজনি ফুটিফাটা শক্ত হাতের মতো ফেটে গেছে। সমাদ্দাররা সেসব সারায়নি, সারাবার ক্ষমতাও তাদের নেই অবশ্য। মানু চাতালে উঠে সদর দরজা দিয়ে ঢুকে পড়ল। সমাদ্দারদের সদর দরজার ভিতরের খানিকটা ঘর পেরিয়ে ভিতরের দালান। দালানের ওপাশে রান্নাঘর। ওই রান্নাঘরে সীমাদি থাকে, কাজ করে। মানুর মনে কোনো একটানা স্মৃতির ধারাবাহিকতা নেই। যা আছে তা হলো ছোপ ছোপ ছবির কোলাজ। এই যে যেমন এই রান্নাঘরে পিঠ বেঁকা সীমাদিকে ঘরের কোণের নাছরবান্দা তেলচিটে ঝুলের মতোই আচমকা মনে পড়ে গেল ওর। দরজা দিয়ে ভিতরে উকি দিয়ে দেখল মানু। পীড়ে বসে দাগ ধরা কড়ায় কি একটা রাঁধছে সীমাদি। আওয়াজ শুনে মানুকে দেখে খুব একটা অবাক হলো না সীমাদি। মানুকে দেখে যারা চমকে ওঠে না, সীমাদি তাদের মধ্যে একজন। সীমাদি বলল, আয় মানু, বস, চা খাবি? বহুদিন পরে দেখা হলেও সীমাদি এমনভাবে কথা বলে যেন এই সকালেই ওর সঙ্গে দেখা হয়েছে। বাইরে রোদ একটু একটু কড়া হচ্ছে। সকালে সেই নরম ভাবটা আর নেই। মানু গুটিসুটি হয়ে সীমাদির রান্নাঘরের সামনেই বসে পড়ে। সীমাদি দুটো রুটি লাল শাক ভাজা দিয়ে মানুর দিকে ঠেলে দেয়। দুটো কাপে চা নিয়ে এসে মানুর পাশে বসে। সীমাদির চায়ের কাপে এক ফোঁটা দুধের স্বর পড়ে ছেত্রে গেছে, ঠিক যেন ফনা তুলেছে একটা সাপের ছানা, যার শরীর নেই, কেবল এইটুকু লেজ আর কুলোপনা ফনা। স্বরের ফোঁটাটা দেখে মানুর মনে পড়ে যায় সীমাদি বলেছিল ঠিক এরকমই এক ফোঁটা সাদা ছোপ পুরনো তামার পয়সার সাইজে একদিন দেখা দিয়েছিল ওর কোমরে সায়া বাঁধার দড়ির ঠিক নিচে। তবে দাগটা ছোবল মারেনি। ওই দাগ দেখে বিষ ঢেলেছিল সীমাদির বোন সীতা। লোডশেডিংয়ের অন্ধকারে সীমাদির প্রেমিকের হাত নিজের টসটসে স্তনবৃন্তে টেনে নিয়ে বলেছিল, ম্যাগো, কি দিদির সঙ্গে ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছ মঞ্জুলদা? শীতই কখনো সারে? আর ফুলসজ্জার রাতে ওই সায়ার দড়ি টানতেই কি দেখবে শুনি? ঘেন্নায় পাক দিয়ে উঠবে না? বলে সে ওয়াক শব্দ করতেই সেই মঞ্জুল সীতার ঠোঁট মুখ বন্ধ করে তীব্র চুমুর শব্দ ছুড়ে দিয়েছিল ছুঁচ ফোটানো অন্ধকারের দিকে। মঞ্জুলের কি হয়েছিল জানা নেই, তবে ঘরের বাইরে সীমাদির গা পাক দিয়ে বমি উঠে এসেছিল। আরো অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়া ছাড়া সেই অন্ধকারে সীমাদির কাছে কোনো পথ খোলা ছিল না। সীমাদি বলেছিল সেই থেকে সীমাদি পালাচ্ছে সবাইয়ের কাছ থেকে। সেই টসটসে স্তনবৃন্তের বোন সীতা, সেই সীতার সঙ্গে প্রেম করে ছেড়ে যাওয়া প্রেমিক মঞ্জুল, সেই মঞ্জুলের সঙ্গে বুনে তোলা ঘন স্বপ্নের জাল, সব কিছু থেকে। যদিও মানুষ মনে হয় সীমাদি মুখে বললেও আসলে এই সমাদ্দার বাড়ি ছেড়ে সীমাদি একমাত্র পালাতে পারেনি। মঞ্জুল সীমাদিকে ছেড়ে সীতার সঙ্গে প্রেম করেও শেষে ফুলসজ্জার রাতে সায়ার দড়ি খোলার জন্য অন্য কোনো মেয়েকে বিয়ে করে চলে গেছে। সীতা হালকা মতো কি একটা বিষ খেয়ে কদিন হাসপাতালে ছিল। তারপর তারও গ্রামের দিকে একটা বিয়ে হয়ে গেছে। সীমাদি কেবল তার কোমরের সাদা দাগ নিয়ে রুগ্ন বৃদ্ধ বাবা মাকে নিয়ে এই ভাঙাচোরা সমাদ্দার বাড়ি ছেড়ে যেতে পারেনি। তবে এইভাবে সবটাই যে মানুষ ঠিকঠাক ভাবতে পারে তা নয়। মানুর চমকের মতো কিছু মনে পড়ে, কিছুটা সে ভুলে যায়, কিছুটা স্মৃতি আবার দূর থেকে করুণ সানাইয়ের সুরের মতো ইনিয়ে বিনিয়ে ফিরে এসে আবার মিলিয়ে যায়। মানুষ শাকরুটি ফেলে সীমাদির বিবর্ণ সাদা সিঁথির দিকে তাকিয়ে থাকে। সীমাদির সিঁথির দুপাশে
জায়গায় জায়গায় রংজলা চুলের ঝোপ। ওই রকম শুকনো ধূসর রাস্তা ধরে মানুর কোথায় যেন যাবার ছিল, কিন্তু মানু সীমাদির মতো পালাবে না। মানুর হাতে বিয়ের কার্ড। মানু কখনোই সীমাদির মতো ওরকম ফ্যারফ্যারে বেরং শাড়ি পরে ঘুরবে না। সে পরেছে লাল হলদের মিশেলে আগুন রঙের শাড়ি, চোখে ঠোঁটে রঞ্জনী দিয়ে রাঙিয়েছে, হাতে কানে গলায় জমজম করছে পাথর, সোনালি রূপলি সব গয়না। সীমাদি একটা কাঁচি আর টেপ নিয়ে ফাটা ফাটা কার্ডটা জুড়ে দিতে দিতে বলল, বড় বৌদির কাছে তো একটু থাকতে পারিস এখন মানু। তা নয় কি যে এতল বেতল ঘুরে বেড়াস? বড় বৌদি তোকে কত ভালোবাসে। এখন তার দুঃখের সময় একটু পাশে তো থাকতে হয়। অমন সমস্ত বড় ছেলেটাই চলে গেলে মার জীবনে আর কি থাকে? মানুর এতক্ষণে মনে পড়ে বুলটনের আধখানা শরীর। সেদিন মানু ভাড়াটে বউটার ফেলে দেওয়া কৌটো থেকে নখ পালিশ লাগাচ্ছিল। এমনিতে মানু কখনো না বলে কারো জিনিসে হাত দেয় না। বউটা শেষ না করেই ভাগাড়ে ছুঁড়ে ফেলে দেয় সাজের কৌটো। মানু ওখান থেকেই তুলে নিয়ে আসে। বিয়ের ব্যাপারটা সবসময় ওকে মাথায় রাখতে হয় বলেই মানুকে সবসময় সেজেগুজে থাকতে হয়। তখনই ওরা নিয়ে এসেছিল বুলটনকে। ওরা বলল, বুলটন ট্রেনে কাটা পড়ে মাঝামাঝি দুভাগ হয়ে গেছে। দুভাগে কাটা পড়া বুলটনকে আর দেখতে চায়নি মানু। ওর তখনও দুটো আঙুলের নখে রং ঘষা বাকি ছিল। বড় বৌদি কেমন একটা থম হয়ে বসেছিল, তখনও শোক করার সময় পায়নি। বড় বৌদি বলছিল, এই তো ছেলেটা খেয়ে দে কাজে গেল রে। তোরা বলছিস ট্রেনে কাটা পড়ে দুভাগ হয়ে গেছে? ঠিক এই কারণেই মানুষ সব দেখে না। দুভাগ হয়ে যাওয়া বুলটনের মা, বড় বৌদি, বোনের সঙ্গে চলে যাওয়া প্রেমিককে ভুলতে না পারা সীমাদি, এদের মতো নয় মানু। সেই জন্যই মানু এই দুভাগ হয়ে যাওয়া জীবনটার উপর চেপে বসে আছে। এত সহজে মানুকে বুঝিয়ে ফেলা যাবে না। হঠাৎ এক কোপে একটা জীবন দুফালা হয়ে যেতে পারে, আর তখন এক ফালা জীবনের ওপর দাঁড়িয়ে অন্য হারিয়ে যাওয়া জীবনটার দিকে বড় বৌদির মতো লাল চোখে বা সীমাদির মতো বুড়োটে দৃষ্টিতে দেখতে হয়। মানু তাই চোখে মোটা করে কাজল দেয়। কাটা পড়া বুলটনের মতো, অবিশ্বাসী প্রেমিকের মতো আধখানা জীবনকে মোটেই পালিয়ে যেতে দেবে না মানু। বড় বৌদি পরে একদিন বলেছিল অবশ্য, তুমি খুব স্বার্থপর, নিজের দুঃখের বাইরে আর কিচ্ছুটি বুঝলে না। বুলটন তো তোমার ভাইপো ছিল মানু, তার জন্য তুমি একদিনও কাঁদলে না। কিন্তু বড় বৌদি জানে না, বা হয়তো জানে, কান্নার মেঘ জমা হবার জন্য যতটুকু আকাশ দরকার, মানুর বুকের মধ্যে সেই আকাশ একেবারে নেই। বুলটনের জন্য, সীমাদির জন্য, সোনাকাকির জন্য, এমনকি আজকের বাস রাস্তার ধারের বিনার বোন, কারোর জন্যই মানু কোনোদিন কাঁদতে পারবে না। মরুভূমির শুকনো বালির তৈরি কোনো বিদঘুটে গোলক ধাঁধায় মানুর হাসি, কান্না, রাগ, এমনকি দুঃখটাও বেবাক হারিয়ে গেছে। সেই দুঃখটাকেই হয়তো মানু রোজ খুঁজতে বের হয়। আজকে মাছ কিনেছি মানু, তেলাপিয়া মাছ। মাছের ঝাল আর করলা, লাউ দিয়ে মুগের ডাল রাঁধব। আজ এখানেই দুটো খেয়ে যা। বড় বৌদি আবার রান্না করে বসে থাকবে নাকি রে? মাছ ধুতে ধুতে বলতে থাকে সীমাদি। এসব ভালো লাগে না মানুর। তেলাপিয়া মাছ, তেঁতোর ডাল, এসব শুনতে একেবারে ভালো লাগে না। খাবার কথা বলতেই ওর চোখে ভেসে ওঠে বিয়ে বাড়ির গরম ধোয়া ওঠা ভাত, ঘি, লম্বা ডাটিওয়ালা বেগুন ভাজা, সোনামুগের ডাল, রুই মাছের কালিয়া, লালচে সরপড়া পায়েস। পায়েসের কথা মনে পড়তেই সেই ঘন পায়েসের সুঘ্রাণ যেন মানুষ চোখের সামনে শত শত ফনা বিস্তার করে নাচতে থাকে।
সুমিষ্ট গন্ধ যে এমন করাল ভয় দোলানো চক্কর দিতে পারে, তা জানলে মানুকে লোকে পাগল বলবে। মানু তাই কাউকে কিচ্ছু বলে না। তবে ওই গন্ধের স্মৃতি এই মুহূর্তে মানুর আত্মা পেরিয়ে শরীরে যেন অদৃশ্য চাকা চাকা দাগ এঁকে দিতে থাকে। চিরবিড়িয়ে উঠে সীমাদির রান্নাঘরের ভাঙা চৌকাট পেরিয়ে মানু ছুটে বেরিয়ে গেল। সীমা পিছন থেকে চিৎকার করে ডাকতে থাকে, কিরে মানু, বসবি না? খেয়ে যাবি না? মানু আর শোনে না, শুনতে পায় না। কেবল প্রচন্ড গতিতে মানু ছুটে চলতে থাকে। এক্ষুনি যেন তাকে এই সমাদ্দার বাড়ি, জল থই থই ঘোষপুকুর, পথের ধারের কাটা ঝোপে ফুটে থাকা এগোগো ফুলকুড়ি, মান্নাপাড়ার মোড়ের ভোলা সার, এইসব আজন্মের চেনা চিত্রকে এফোর ওফোর করে দিয়ে চলে যেতে হবে। মনসাতলার মোড়ে পদুবুড়ি কামরাঙা নিয়ে বসেছে। অন্য সময় হলে মানু পদুবুড়ির কাছে দাঁড়ায়। পদুবুড়ি কখনো সখনো পেকে যাওয়া কামরাঙা খাওয়ায় ওকে। এখন বুড়িটাকে দেখে একটা হাত পা গলা স্থবির ব্যাঙের মতো মনে হলো মানুর। এইসব ঘর বাড়ি, ফুলপাতা, খোকা ষাঁড় সব কটাকে মনে হলো অল্প পেয়ে ভিখিরি। বেচারি গরিব, হাহন্য নির্জীব চাউন্তে নয়, বরং ওগুলো যেন কোনো কদর্য দাবি আদায়ের আশায় নিঘিন্নে জিভ বের করে চাই চাই দে দে করে গুড়ি মেরে ওর দিকে এগিয়ে আসছে। ঘেন্নায়, ভয়ে, উদ্গত কান্নার বিবমিশা একসঙ্গে গিলে পালাতে থাকে মানু। দেবে কোথা থেকে ও? গোটা এক বাটি পায়েস তো খেয়েছিস সব। সেই খাবারের সঙ্গে মানুর ভেতরের প্রাণরস্ত সব চুষে খেয়েছিস। মরবি, মরবি, সব মরবি। বেড় করতে করতে ছুটে চলে মানু। কোনটা আসল, কোনটা কল্পনা, কোনটা বাস্তব, আর কি যে ঘটছে আলাদা করতে পারে না ও। কাকে অভিসম্পাদ দিচ্ছে, কেনই বা দিচ্ছে, পরিষ্কার মনে পড়ে না। বিয়ে আর অভিশাপ, এই দুটো বিষয় কেবল হিস হিস সাপের মতো জড়াজড়ি করে ওর দিকে ধেয়ে আসে। ওর স্মৃতিগুলো যেন মাথা ভারী অপুষ্ট শিশু, ছুটতে গিয়ে ল্যাগব্যাগে পায়ে বারবার হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু ওর নিজের পায়ে তো জোর কম নেই। সারাদিনে এমন কত রাস্তা যে ঘুরে ফেলল। এই মানু, ভর দুপুরে কোথায় ঘুরে মরছিস? যা বাড়ি যা। বড় বৌমা মোড়ে এসে তোকে খুঁজে গেল তো একবার। পাড়ার কলে জল নিতে এসে বুলি পিসি মানুর কনুইটা টেনে ধরে। মোড়ের কলে জড়ো হয়েছে দু একজন। রংচঙের শাড়ি, খানিক জবরজং হাড়দুল পরা মানুকে দেখে অনাদি ঘোষালদের বাড়ির নতুন ভাড়াটে বউটা সিটিয়ে দাঁড়িয়েছে। মানু তখনও কি যেন বকে চলেছে। চোখের দৃষ্টিতে কোনো ভাষা নেই। দু একবার সে মানুকে দেখেনি এমন নয়। বুলি পিসি বললে, মানুকে দেখে এত ভয় পেও না। ও কাউকে কিছু বলে না, শুধু রংচং মেখে ঘুরে বেড়ায়। ভাড়াটে বউটার তবু মুখ চোখ সাদা হয়ে আছে। যা বাড়ি চলে যা সোজা। বুলি পিসি ধাক্কা দিয়ে মানুকে ওর বাড়ির দিকে গলিতে ঢুকিয়ে দিল। এবারও নিজের বাড়ি চিনে চলে যাবে। মিঠুও জল নিতে এসেছিল। সে বুঝতে পারে নতুন ভাড়াটে বউটা ভয় পেয়েছে। সে বলল, ভয় পেও না বৌদি, মানু দিদি বরাবর এমন ছিল না। ওই তো হলদে মতো বাড়িটা ওদের। বিয়ে হয়েছিল অনেক বছর আগে, আমরা তখন খুব ছোট। বৌভাতের দিন সকালে বরটা মরে যায়। শোকে দুঃখে মাথাটা খারাপ হয়ে গিয়েছে গো। একটা ছেঁড়া কাঠ নিয়ে ঘুরে বেড়ায়। মরে গেছে বলিসনি? বল মেরে দিয়েছিল। বেদবা বড়জা ভাত কাপড়ের অনুষ্ঠানের পায়েসে বিষ মিশিয়ে দিয়েছিল। বিষটা দিয়েছিল মানুকেই। কে জানে ভগবানের মার, বাটি পাল্টাপাল্টি হয়ে বরটা মরে। আর মানুটাও মরে অবশ্য, তবে একবারে নয়, রোজ রোজ মরে এভাবে। বুলি পিসি কাপড়ের পার রগড়াতে রগড়াতে বলে চলল, সেসব অনেক দিনের কথা গো মেয়ে।
বাপ মায়ে কত যুক্তি করে মানুর বেদ এলো, আমরাও সব বের রাতে খেলুম। ফুলসজ্জের দিন সকালে এই বচ্চাঘাত। শ্বশুর বাড়ির লোকে প্রথমটা ভাঙেনি, মানুকেই অপয়া অলক্ষী এসব বলে বের করে দিয়েছিল। পরে পরে ঝিচাকুরদের মুখে সব জানা গেল, কিন্তু তখন আর কেই বা থানা পুলিশ করে। মাঝখান থেকে মেয়েটাই পাগল হয়ে গেল। এখন বাপ মা মরে গেছে, বড় বউটার কাছেই থাকে। তারও আবার সমস্ত ছেলে ট্রেনে কাটা পড়েছে, সেই বা কত করে। মিঠুর জল নেওয়া হয়ে গেছে, তবু সে দাঁড়িয়েছিল। বলল, মানুদি কাউকে কিছু বলে না, সেই ফুলসজ্জার দিনের মতো সাজতে চায়, কিন্তু ভালো গয়না কাপড় আর কোথায় পাবে রোজ রোজ, তাই এরকম সেজে থাকে। চকচকে শাড়ি পরে, মেলা টেলা থেকে ইমিটেশন পাথর এসব গয়না কিনে সাজে, আর মাঝে মাঝে একটা পুরনো বিয়ের কার্ড বের করে দেখায়। কথা তো বলে না, মনে হয় বিয়েতে যেতে বলে, তবে বিরক্ত করে না। চলে যেতে বললে চলে যায়। পাড়ার সবাই এসব জানে, রমাদিকে জিজ্ঞেস করে দেখো। নতুন বউটা বড় বড় চোখ তুলে একবার মিঠুর দিকে দেখে, তারপর একটু ফ্যাকাশে মতো হেসে জলের ঘড়াটা নিয়ে এগিয়ে যায়। ভাড়াটে বউটার বুকের মধ্যে পার ভাঙছে, ভয়ের, না মানুর জন্য নয়। তাড়াহুড়োর মধ্যে এই বিয়েটা হয়েছে তার। এখানে আসবার আগে শাশুড়ি একটু আভাস দিয়েছিল, তারপর এখানে এসে সেও দেখেছে বাড়িওয়ালাদের আইবুড়ো মেয়ে রমা ওর বরের সঙ্গে কথা বলতে গিয়ে একটু বেশি ঢলে ঢলে পড়ে। ওর বর যখন চান করে উঠোনের কলে, মেয়েটা সিঁড়ির জানলা থেকে বিবশ চোখে তাকিয়ে থাকে। খানিক আগে রমা ওকে পদ্মঘাটা বাটিতে কাঁটা চচ্চড়ি দিয়ে গেছে, বলে গেছে, এ তুমি দুপুরেই খেয়ে নিও বৌদি, এসব কাঁটা ফাটা আবার দাদার জন্য রেখো না যেন।